স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। নগরের অন্তহীন সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দিয়ে সিটি নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। যানজট, শব্দদূষণ, দূষিত বায়ু, জলাবদ্ধতা, বিনোদনের অভাব, আমাদের প্রিয় ঢাকার সমস্যার শেষ নেই। সমস্যা সংকুল এই নগরীকে বাসযোগ্য করে তোলার জন্য নবনির্বাচিত নগরপিতাদের সামনে প্রধান চ্যালেঞ্জগুলো কী কী তা নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ, আছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারি এবং নগরবিদ ইকবাল হাবিব। স্বাগত আপনাদের। মেয়র ইলেকশনের আগে আমরা দেখেছি যে যারা প্রার্থী ছিলেন তারা নানা রকম প্রতিশ্রুতি দিয়েছেন, সম্ভব অসম্ভব অনেক রকম প্রতিশ্রুতি আমরা শুনেছি। এখন তো আমরা পেলাম 3 জন, ঢাকায় 2 জন এবং চট্টগ্রামে 1 জন। তো তাদের কাছে আপনার একজন নাগরিক হিসেবে প্রত্যাশা কি, আর আপনি কি মনে করেন তাদের প্রথম কাজ কোনটা হওয়া উচিত, মানে কোনটা দিয়ে শুরু করা দরকার? এটা খুব কঠিন প্রশ্ন, কারণ হচ্ছে যে কোনটা দিয়ে শুরু হবে, এত সমস্যা, কোন সমস্যা আগে সমাধান করবেন তারা, সেটাই সবচেয়ে বড় কথা। আমাদের এই শহরটা এখন একটা জীবিকাশ্রয়ী শহরে পরিণত হয়েছে। আমরা শুধু জীবিকার জন্যই যেন এই শহরটায় থাকি। শহর তার সৌন্দর্য হারিয়েছে। শহরে যে প্রবল যানজট শুরু হয়, সেই যানজট নিরসন করার ক্ষমতা মেয়রদের আছে কিনা আমি জানি না। এবং সম্প্রতি যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্পকে প্রতিরোধ করা যে ব্যবস্থাগুলো আমাদের এই ইঞ্জিনিয়ারিং সায়েন্সে আছে, ইঞ্জিনিয়ারিংয়ে আছে, সেগুলোকে প্রয়োগ করার ক্ষমতাও তাদের আছে কিনা আমি জানি না। এবং আমি যে ক্ষেত্রে কাজ করি সেই ক্ষেত্রে প্রত্যাশাটাই বলবো যে এই এত কোটি লোক অধ্যুষিত এই ঢাকা শহরে একটা হচ্ছে যে পার্কের খুব অভাব। পার্ক হচ্ছে একটা নগরীর ফুসফুস, সেটা নেই। এন্টারটেইনমেন্ট, এই যে সিনেমা হলগুলো আছে সেগুলো ঠিক মতো চলছে না। আর আমি যে থিয়েটারের কাজ করি, আমাদের থিয়েটারের এখন সবকিছু একটা জায়গায় হয়, সেটা হচ্ছে শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচায়। এখন উত্তরা থেকে একজন দর্শক ওখানে নাটক দেখতে যাবেন, তার লাগবে 3 ঘন্টা এবং ফিরতে লাগবে আরো 3 ঘন্টা। মিরপুর থেকে একজন দর্শক যাবেন, ধানমন্ডি থেকে একজন দর্শক যাবেন, তারা যেতে পারছে না। কিন্তু এদের কিন্তু কমিউনিটি সেন্টার আছে। এই কমিউনিটি সেন্টারগুলিকে থিয়েটার হল হিসেবে কনভার্ট করা যেত, অথবা নতুন থিয়েটার হল অ্যাটলিস্ট উত্তরাতে, মিরপুরে ওই রকমই শিল্পকলা একাডেমির মতো যদি কিছু কমপ্লেক্স করা যেত। যেমন আমাদের পাশের দেশ কলকাতায় ওদের যেমন একাডেমি অফ ফাইন আর্টস, রবীন্দ্র সদন আছে। আবার একটু ইন্টারাপ্ট করি আপনাকে, আমরা দেখেছি যে মহানগর নাট্যমঞ্চ বলে একটা জিনিস বানানো হয়েছে, কিন্তু এটাতে নাটক কখনো আমরা দেখি না। দেখি যে এবার ইলেকশনের কাজে ব্যবহৃত হয়েছে, তাছাড়া দেখি পলিটিক্যাল পার্টির নানা প্রোগ্রাম। এখানে একটু তো সেগুলোও যদি এরকম হয়ে যায় তাহলে সেটা তৈরি করে কোনো লাভ নেই। আপনাকে একটু প্রেক্ষাপটটা বলি। এটা যখন নাকি প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, তখন পরিবেশবিদরা কিন্তু এটা না করেছিল। তখন আমরা ভেবেছিলাম যে একটা মঞ্চ হচ্ছে, এবং মেয়র সাহেব আমাদেরকে বললেন যে আমরা তখনই দাবি তুললাম যে আমরা যারা ইউজ করব তাদের সাথে পরামর্শ যেন করা হয়। সেই পরামর্শটা করা হয়নি, যার ফলে নাট্যমঞ্চের কথা বলছেন। হ্যাঁ, মহানগর যখন নাকি সেটা উদ্বোধন হলো, তখন দেখা গেল যে সেটা থিয়েটার করার জন্য উপযোগী নয়। সেটা এখন মিটিং হয়, হয়। তো বাকিগুলো যদি সেরকমই হয় তাহলে তো আর কোনো বাকিগুলো সেরকম হবে না। যদি আপনার যারা থিয়েটার করে, যারা এর সঙ্গে যুক্ত, তাদেরকে যুক্ত করা হয়। শুধু তাদের যে ইঞ্জিনিয়াররা আছে বা আর্কিটেক্টরা আছে তাদের পরামর্শ অনুযায়ী করলে পরে তো এটা হবে না। যেমন শিল্পকলা একাডেমিতে আমরা যুক্ত ছিলাম প্রথম থেকে। শিল্পকলা একাডেমির 2টি হল, এই 2টি হলের সাথে আমরা যুক্ত ছিলাম। পরবর্তীকালে যারা আমাদের এই থিয়েটারে আছে কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে, তারাও যুক্ত হয়েছে। আবুল হায়াত ছিলেন আমাদের সাথে, জামাল উদ্দিন ছিলেন আমাদের সাথে, যার ফলে এগুলো অভিনয় উপযোগী হয়েছে। তো অভিনয় উপযোগী করতে হলে ওইটা মাথায় রেখে কিন্তু ডিজাইনগুলো করতে হবে। এবং এই জায়গাগুলো ডিজাইন করতে গিয়ে মানে একটু সব জিনিসেরই কিন্তু একটা পরিবেশ দরকার। যেমন ধরুন জহির রেহান মিলনায়তন হয়েছে একটা সিটি কর্পোরেশনের অধীনে, সেটাকে আমরা চালু করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু ওখানে কোনো পরিবেশ নেই। অর্থাৎ দর্শকরা আসবে, তারা তো একটা জায়গায় একটা খোলা জায়গা চাইবে, সেখানে একটু সময় তারা অপেক্ষা করবে, একটা কফি হাউস থাকবে, একটা চায়ের দোকান থাকবে। তাহলে আপনি বলছেন বিনোদনটাতে বিশেষ করে নজর দেওয়া উচিত। এই জায়গাটা মোটামুটি আনঅ্যাটেন্ডেড থেকে যাচ্ছে। আমি আবার আপনার কাছে আসবো। আমি একটু যাচ্ছি ডক্টর মেহেদী আহমেদ আনসারির কাছে।
নগরীর যেগুলো প্রধান সমস্যা সাধারণ মানুষ হিসেবে আমরা বুঝি এবং নাগরিকদের কাছ থেকে শুনি, যেমন যানজট, জলাবদ্ধতা, বিদ্যুৎ, গ্যাস, আবাসন, পরিবহন, এগুলোই আসে। এগুলোর কতগুলো একজন মেয়রের পক্ষে অ্যাড্রেস করা সম্ভব বা তার পক্ষে সমাধান করা সম্ভব? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের ঢাকা শহরের যে অবস্থা, ঢাকা শহরে কিন্তু মেয়রের ক্ষমতা, ঢাকা বলেন কেন অন্যান্য যে কোনো শহরে মেয়রের ক্ষমতা কিন্তু খুব বেশি না। আসলে আমাদের যেটা আসলে মেয়রের যেটা এখতিয়ার, অন্যান্য শহরগুলোতে আপনি যদি যান, বড় শহর ঢাকা, আমাদের লাইক মেট্রো ম্যানিলা আছে, আমাদের বোম্বাই মেট্রোপলিটন গভর্নমেন্ট আছে, ওখানে কিন্তু ধরেন ট্রাফিক ম্যানেজমেন্ট, পুলিশ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, এমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস সবগুলোই কিন্তু আমাদের মেট্রোপলিটন গভর্নমেন্টের আন্ডারে, অর্থাৎ মেট্রো মেয়রের আওতায়। কারণ আমি আসলে যদিও এটার এক্সপার্ট না, বাট আমি জাস্ট এটার সাথে একটু ট্যালি করবো যে আমাদের রিসেন্ট যে আর্থকুয়েক হলো বা আমাদের রানা প্লাজার ঘটনা, আমাদের শিশু একজনকে উদ্ধার করতে, আমাদের যে জিহাদকে উদ্ধার করতে যে সমস্যাগুলো হলো, আমাদের কিন্তু কোঅর্ডিনেশন একটা মেজর প্রবলেম। এখন এই কোঅর্ডিনেটর, কোনো একটা শহরে যদি কোনো ঘটনা ঘটে, সেটা কোঅর্ডিনেটর বাট লিডার হন কিন্তু, আমাদের এটা টেকনিক্যাল একটা টার্ম আছে, আমরা বলি ইনসিডেন্ট কমান্ডার। ইনসিডেন্ট কমান্ডার কিন্তু হন মেয়র। আপনি দেখেন 9/11-এর ঘটনা, যেখানে আমাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাটাক হলো, সেখানে কিন্তু এরপরে মেয়র গিলিয়ানি উনি কিন্তু জুলিয়ানি উনি কিন্তু টেক ওভার করলেন এবং উনি টিম লিডার। ওনার আওতায় কিন্তু পুলিশ, ওনার আওতায় কিন্তু ফায়ার সার্ভিস কাজ করে উদ্ধার কর্মগুলো শেষ করলো। এখন আমাদের এখানে যেটা হয়েছে, আমি যদি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলি, অন্যান্য মেট্রোপলিটন গভর্নমেন্টগুলোতে যেটা হয়, মেয়র এটা টিম লিডার, এখানে একটা এমার্জেন্সি অপারেশন সেন্টার থাকে, এর আওতায় থাকে হচ্ছে এমার্জেন্সি সাপোর্ট সিস্টেম। এমার্জেন্সি সাপোর্ট সিস্টেমের আওতায় অনেক কিছু আছে। আমরা যদি আপনি যে কথাটা বললেন, এগুলো সবগুলোই এখানে চলে আসবে। প্রথম টার্গেটটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, দ্বিতীয় কমিউনিকেশন সিস্টেম, তারপর হচ্ছে পাবলিক ওয়ার্কস এবং ইঞ্জিনিয়ারিং, ফায়ার ফাইটিং, এমার্জেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আমাদের আর্থকুয়েকের পটভূমিতে যেটা আমরা কথাটা বলছি, মাস কেয়ার অ্যান্ড হাউজিং, হিউম্যান সার্ভিসেস, রিসোর্স আবাসন সহ অন্যান্য, হ্যাঁ, পাবলিক হেলথ, আরবান সার্চ অ্যান্ড রেস্কিউ, অয়েল অ্যান্ড হ্যাজার্ডাস মেটেরিয়াল, এগ্রিকালচার, এনার্জি, পাবলিক সেফটি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, লং টার্ম কমিউনিটি, সবগুলোই মেয়রের। নগর সরকারের কথা বলছেন? নগর সরকারের কথা আমি ঠিক ডাইরেক্টলি বলছি না, আমি বলছি নগর সরকার যদি নাও হয়, এই দায়িত্বগুলো কিন্তু তার নিতে হবে। কারণ আপনি একটা সিস্টেম চালাতে গেলে আপনি এটা ছাড়া কিন্তু চলবে না। কারণ আপনি ধরেন যে ট্রাফিক ম্যানেজমেন্টের কথা আমরা বলছি, ট্রাফিক কিন্তু আমাদের ফেল করছে, আপনি এই পিছিয়ে ছবিতেই দেখাচ্ছে। এখন এইটা কিন্তু অবশ্যই সিটি কর্পোরেশনের মেয়র, যদিও আমাদের এখানে পুলিশ ওটা শেয়ার করে, কিন্তু সিটি কর্পোরেশনের মেয়রকে এই দায়িত্বটা নিতে হবে। কারণ এখন একটা ধরেন আমাদের দুর্যোগ হয়ে গেল, একটা বিল্ডিং কলাপস করে গেছে, 2-3টা বিল্ডিং। এখানে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ঢাকা যেহেতু নগরী, এটা যদি ঢাকা না হয়, ঢাকার বাইরে হয়, তাহলেও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সেন্ট্রাল যারা আছে তারা যে কিন্তু ওখানে হ্যান্ডেল করছে। কিন্তু তা কিন্তু হওয়ার কথা না। যেই শহরের আওতায় সেটা, সেই শহরের মেয়র, সেটা মিউনিসিপ্যালিটি হোক বা বড় শহর হোক, তাকে কিন্তু এটাকে কর্মযোগ্যটা পরিচালনা করবে। অবশ্যই আমি একটু ইকবাল ভাইয়ের কাছে যাচ্ছি, একই প্রশ্ন আপনার কাছে রাখবো। আমাদের কাছে যে তথ্য হচ্ছে সেটা দেখা যাচ্ছে আইনে মেয়রের 28 ধরনের কাজ নির্দিষ্ট করা আছে এবং এই কাজগুলো করার জন্য মেয়রকে 56টি সংস্থার উপর নির্ভর করতে হয়, মানে 56টি সংস্থার সঙ্গে কোলাবোরেশনে কাজ করতে হয়। তো এই অবস্থায় আমরা মেয়রদের কাছে আমাদের যেই প্রত্যাশা, যেটা বললাম, যানজট, জলাবদ্ধতা, বিদ্যুৎ, গ্যাস, পানি, আবাসন, মানে এটা কিভাবে সম্ভব, কিভাবে ওনারা এটা করবে? প্রথমে একটা কথা পরিষ্কার বোঝা দরকার, সেটা হচ্ছে একজন মেয়রের দায়িত্ব এবং ক্ষমতা দুটো ভিন্ন ভিন্ন জিনিস। দায়িত্বর ক্ষেত্রে যদি মেয়রের তফসিল 3 আপনারা দেখেন, তাহলে দেখবেন যে যে বিষয়গুলো এতক্ষণ আলোচিত হলো, যে বিষয়গুলো মামুনুর রশিদ সাহেব বললেন এবং আপনার প্রত্যাশার জায়গায় আপনি বারবার উল্লেখ করছেন, এর প্রত্যেকটি মেয়রের নথিবদ্ধ দায়িত্ব। অর্থাৎ বাসস্থানও কিন্তু মেয়রের নথিবদ্ধ দায়িত্ব, এই নগরের পরিকল্পনা করাও নথিবদ্ধ দায়িত্ব, এই নগরীর ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী অনুমোদন দেওয়া না দেওয়া এটাও মেয়রের দায়িত্ব। এগুলি তুলে নেওয়া হয় নাই কিন্তু, এবং নিরাপদ নগরী বানানো এটাও তার দায়িত্ব, ঝুঁকিপূর্ণ নগরী থেকে ঝুঁকিমুক্ত নগরী। কিন্তু তার ক্ষমতায়নের জায়গায় এই প্রত্যেকটা ক্ষেত্রেই তাকে হাত পা বেঁধে দেওয়া হয়েছে। কিভাবে বাঁধলো? পরবর্তী অনেক অ্যামেন্ডমেন্ট করে 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 এমন অবস্থা তৈরি করা হয়েছে যে মেয়রকে এখন একজন ডিসি ইচ্ছা করলেই অপসারণ করে ফেলতে পারে। এবং খেয়াল করে দেখেন, প্রায় 4টা মেম্বার অফ দ্য পার্লামেন্টের সমান এলাকার ভোট পেয়ে একজন মেয়র নির্বাচিত হওয়ার পর একজন ডিসি তুরুপ দিয়ে ফেলে দিতে পারে তাকে। ক্ষমতায়নের জায়গায় দেখেন, এই 54টি সংস্থার কেউই তার কথা শুনে কাজ করতে, কোঅর্ডিনেট করতে বাধ্য নন। এবং তাহলে এই ক্ষমতায়ন না করে এই দায়িত্ব তার উপর চাপিয়ে দেওয়ার অর্থ কী? আমি আসলে পরিষ্কার ভাষায় উনি যেটা বললেন, পরবর্তী অবশ্য অস্বীকার করলেন, উনি যা বলেছেন এটাই বাংলাদেশ না, সারা পৃথিবীর স্ট্যান্ডার্ড। নগর সরকার, সিটি গভর্নমেন্ট করতে হবে এবং নগর সরকারকে
যথাযথ ক্ষমতায়ন করা। এবং আপনি মজার ব্যাপার লক্ষ্য করবেন, এবারের অন্তত আনিসুল হকের ইশতেহারে এবং তাবিদের ইশতেহারও ছিল, আরো আনিসুল হক এবং তার যে কম্পিটিটর ছিল যারা কমিউনিস্ট পার্টি থেকে দাঁড়িয়েছিলেন তাদের ইশতেহারে কিন্তু তাদের কিন্তু ইশতেহারে পরিষ্কার কাফি রতন সহ আমরা নগর সরকার আন্দোলন গড়ে তুলব। তার আগে মেয়র হানিফ নগর সরকার আন্দোলন না করে দাবিটা তুলেছিলেন। মহিউদ্দিন সাহেব নগর সরকার করতে পারেন না, কিন্তু অনেক কাজ করেছেন, বিশ্ববিদ্যালয় পর্যন্ত দিয়ে ফেলেছেন। বিশ্ববিদ্যালয় কি তার ক্ষমতার মধ্যে রয়েছে? নো। দায়িত্বের জায়গায় যদি বলেন রয়েছে, উনি করেছেন কি সেটা এক্সারসাইজ করে ফেলেছেন। এখন সরকার তার পক্ষে থাকলে হয়তো এক্সারসাইজ করা সম্ভব, কিন্তু আইন করে ক্ষমতায়ন আমরা করতে অসুবিধা কি? আপনি প্রশ্ন করেছিলেন প্রথমেই যে এই মুহূর্তে সবচেয়ে ক্রিটিক্যাল কি হওয়া উচিত এই মুহূর্তে, মানে আগামী 1 মাস, তারপরে তো দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী ইত্যাদি পরিকল্পনা করবেন। আমি তো মনে করি 4টা কাজ আমরা সবাই একমত হব। এক, উনি একবারে ডে 1-এ বিড়াল মারবেন, বলবেন দুর্নীতিমুক্ত নগর ভবন, এইটা দুর্নীতিটা 0 টলারেন্স থাকবে। দিস ইজ ফার্স্ট। সেকেন্ড, আপনাকে সর্বজনগম্য একটা জায়গা হিসেবে নগর ভবনকে তৈরি করতে হবে, অর্থাৎ যে কেউ ধনী থাকবে, এভরিবডি হ্যাজ টু হ্যাভ অ্যাক্সেস টু কমপ্লেইন অ্যান্ড টু গেট হিজ সার্ভিসেস। এবং 3 নম্বর, এটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে জনবান্ধবতা নিশ্চিতকরণে বিকেন্দ্রীকরণ করতে হবে। এখন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনটা আছে একদম প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের মতো, অর্থাৎ মেয়রই সর্বস্ব, কাউন্সিলরদের কোনো ক্ষমতা নাই। এইভাবে তো চলবে না। আপনার কেন্দ্র হবে প্রতিটি ওয়ার্ড, সেখান থেকে অভিযোগ আসবে, চাহিদা অনুযায়ী সেখানে আপনি আপনার সেবা পৌঁছে দেবেন এবং ওইখান থেকে আদান প্রদানের মাধ্যমে মেয়র। লাস্ট পয়েন্ট হবে ঝুঁকিমুক্ত নগরী তৈরি করার জন্য এক্ষুনি উনি কতগুলো প্রয়াস নেবেন। তার অন্যতম প্রধান প্রয়াস নেপালের ঘটনা, এবং এখনো চলমান নেপালের ঘটনা শেষ হয়নি, এই চলমান ঘটনা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আর ওই বিধাতার দিকে তাকিয়ে বসে থাকার কোনো সুযোগ নাই। এবং যারা এইভাবে তাকিয়ে বসে থাকে তাদেরকে এই শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, এবং সেটি হচ্ছে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করার কাজ মেয়রের আজকের প্রধান কাজ হতে পারে। অবশ্যই। আমি একটা বিরতি নিয়ে আসছি, আপনার কাছে আসবো। আপনার কাছে আমি জানতে চাইবো মেয়রদের স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী কাজগুলো নিয়ে আপনি যে বলছেন ওটা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আর নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন।